সকাল হলেই অফিসে যাওয়ার জন্য একটা তাড়া লেগে যায়। রোজ সকাল 7টায় ঘুম থেকে ওঠা, স্নান করে ফ্রেশ হয়ে কোনো রকমে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়তে হয় অফিসের জন্য। কলকাতার এই ফ্ল্যাটটা আজ বছর 3 হলো নিয়েছি। চাকরি পাওয়ার পর প্রথম ইচ্ছাই ছিল একটা ভালো বাড়িতে বাবা মাকে এনে রাখা। সেটা সফল করতে পেরেছি, এটাই অনেক। না হলে সারাটা জীবন তো সেই দোচালা টালির বাড়িতেই থেকেছি। আজ রবিবার, অফিসে ছুটি, তাই আরাম করে 9টার সময় ঘুম থেকে উঠেছি। এখন 10টা বাজে। কফির কাপটা হাতে নিয়ে ভাবছিলাম আজ একটু খাসির মাংস আনতে হবে। খাসি ছাড়া রবিবার দুপুরটা ঠিক জমে না। এসবই ভাবছি এমন সময় ফোনটা বেজে উঠল। টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিয়ে দেখলাম রামনারায়ণপুর থেকে আমার মেশো ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ মেশো, বলো, কেমন আছো? আমি তো ভালোই আছি। তোর খবর কি বল? আমিও বেশ আছি। কতদিন হয়ে গেল তোকে দেখি না। কবে আসবি সায়ন? ভাবি তো যাব, কিন্তু সময় হয়ে ওঠে না যে। কাজের যা চাপ চলছে। আমি ওসব শুনতে চাই না। তুই কাল আয়, অন্তত একদিনের জন্য হলেও ঘুরে যা। কিন্তু মেশো। ওসব কিন্তু শুনতে চাই না। তুই কাল আসছিস তো আসছিস। আরে মেশো, অফিসের ছুটি। হ্যালো হ্যালো, না শুনেই দেখছি কেটে দিল ফোনটা। এবার কি করি? অফিসে ছুটির কথা বললে কি ছুটি দেবে কি জানি। একবার না হয় চেষ্টা করে দেখি। ফোন করলাম ম্যানেজারকে। হ্যালো স্যার, আমি সায়ন বলছি। হ্যাঁ সায়ন, বলো কি দরকার? স্যার বলছিলাম আমার আগামীকাল আর পরশু দিনটা ছুটি লাগবে, খুব জরুরি। একটু ম্যানেজ করা যাবে প্লিজ? কি করে ম্যানেজ করি বলো তো? চাপও তো অনেক। স্যার প্লিজ একটু ম্যানেজ করে দিন, আমার ছুটিটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। যাক, ছুটিটা ম্যানেজ হয়ে গেছে, আর সমস্যা নেই। তাহলে কাল সকালে রামনারায়ণপুরের জন্য রওনা হওয়া যাবে। কিন্তু একা যাব না, সৌরভকে সঙ্গে নিয়ে যাই। ওর গাড়িও আছে, বাস ট্রেনের ঝামেলা থাকবে না। পরদিন সকালে সৌরভকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম রামনারায়ণপুর গ্রামে আমার মেশোর বাড়ির উদ্দেশ্যে। সৌরভ গাড়ি চালাচ্ছিল আর আমি গ্রামের পরিবেশের মজা নিচ্ছিলাম। মেশোর বাড়ি যখন পৌঁছালাম তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি আর সৌরভ। সৌরভ এর আগে কখনো গ্রাম দেখেনি। ওকে একটু রামনারায়ণপুর গ্রামটা ঘুরে দেখাচ্ছিলাম। যদিও আমিও প্রায় 10 বছর পরে এই গ্রামে এলাম। চারপাশটা যেন খুব নতুন লাগছিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলল। চল রে, বাড়ির দিকে যাই, সন্ধ্যাও হতে চলল। চল। গ্রামটা বেশ সুন্দর। একদিনের জন্য এসেছি, অতটা ভালো করে দেখাও হলো না। পরের বার বেশ কয়েকদিনের ছুটি নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার চল। দুজনে বাড়ির দিকে হাঁটা লাগালাম। ফেরার পথে একটা প্রায় ভাঙাচোরা বাড়ির সামনে এসে সৌরভ দাঁড়িয়ে পড়ল। আমিও দাঁড়িয়ে পড়লাম। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? সায়ন দেখ, বাড়িটা অদ্ভুত তাই না? এখানে কি আদেও কেউ থাকে? আমি কি করে জানবো? আমিও তো 10 বছর পর এলাম। বাড়ি চল, মেশোর কাছে শোনা যাবে। রাতে খাওয়া দাওয়ার পর মেশোকে ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞেস করতেই মেশোর মুখটা কেমন যেন হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে মেশো বলল, ওই বাড়িটা এই গ্রামের সবাই এড়িয়ে চলে সায়ন। বাড়িটা ভালো না, ওখানে ভূতের আড্ডা আছে। সৌরভ কোনোদিনই ভূতে বিশ্বাস করে না। ও বলে উঠল, কি যে বলো মেশো, ভূত আবার হয় নাকি? ওসব তোমাদের মনের ভুল। না সৌরভ, ভুল নয়। বছর 5 আগে এক পরিবার ওই জায়গাটা কিনে বাড়ি তৈরি করে। শুনেছিলাম ওখানে বহু বছর আগে একটা শ্মশান ছিল। গ্রামের শেষে সরকারিভাবে শ্মশান বানিয়ে দিলে ওই শ্মশানটা ধীরে ধীরে একটা জঙ্গলে পরিণত হয়। যেই পরিবার ওই জায়গাটা কিনেছিল
তারা ছিল বাঙালি খ্রিস্টান। জঙ্গল পরিষ্কার করে ওখানে বাড়ি বানায়, কিন্তু তারা 6 মাসের বেশি ওখানে থাকতে পারেনি। তারা নাকি মাঝে মাঝেই অদ্ভুত সব শব্দ শুনতে পেত। কখনো কোনো মেয়ের করুণ কান্না, কখনো আবার খিলখিল হাসি। হঠাৎ হঠাৎ যেন বাড়ির ভিতর ছায়াদের নড়াচড়া দেখতে পেত। রান্নাঘর থেকে খাবার উধাও হয়ে যেত। এরপর তাদের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন অদ্ভুতভাবে বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে তাদের মেয়ে আর হবু জামাই দুজনেই মারা যায়। তারপর আর তারা সেই বাড়িতে থাকেনি। বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে কেউ জানে না। আজও নাকি রাতে ওই বাড়ির থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পাওয়া যায়। কেউ ওদিকে যায় না। তোরা সন্ধ্যের আগে বাড়ি চলে এসেছিস সেই রোগকে। আমার তোদেরকে আগেই বলা উচিত ছিল। যাক, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়। মেশো চলে গেল। আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এলাম। সৌরভ বলল, সায়ন, গল্পটা কেমন লাগলো? তোর এটাকে গল্প বলে মনে হলো? তাছাড়া আবার কি, তুই আবার ভূতে বিশ্বাস করিস নাকি? না, তা নয়, তবুও। সায়ন, আমি ভাবছি কি ভাবছিস? ভাবছি আজ রাতে একবার ওই বাড়িতে যাব। একদম না, আমি নেই। ঠিক আছে, আমি একাই যাব। সৌরভকে একা ছাড়তে পারলাম না। রাত 12টা নাগাদ সৌরভের সাথে বেরিয়ে পড়লাম ওই বাড়িটার উদ্দেশ্যে। চারপাশে অসম্ভব নিস্তব্ধতা। দূরে কোথাও একটানা শিয়াল ডাকছে। সেই বাড়িটার সামনে এসে যখন পৌঁছালাম, তখন আমার সারাটা শরীরে যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। সৌরভ, ফিরে চল। এসব গ্রামের ব্যাপার, এখানে অনেক কিছুই হয় যা আমাদের ভাবনার বাইরে। চুপ কর, যত সব ফালতু কথাবার্তা। চল ভেতরে চল, দেখি কি আছে। আমরা দুজনে বাড়ির ভিতর ঢুকলাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দেখলাম সৌরভ বাঁ দিকের ঘরটার দিকে এগিয়ে যাচ্ছে। ওদিকে যাচ্ছিস কেন? কিছু যেন একটা দেখলাম ওদিকে। দাঁড়া তুই। সৌরভ ঘরটার মধ্যে ঢুকেই চেঁচিয়ে বলল, সায়ন, এই দেখ, সবাই কিসে ভয় পায়। আমি এগিয়ে গেলাম ঘরটার দিকে। ঘরের ভেতর ঢুকে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। কে রে তুই? তুই সবাইকে ভয় দেখাস, বল। না বাবু, আমি তো চুরি করতে এসেছিলাম। আমাকে পুলিশে দেবেন না বাবু। এই বাড়িতে ভূত আছে বাবু, ভূত। হঠাৎ একটা বিকট হাসির শব্দে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। কে আপনি? আমি আমি এলিনা। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, শেষমেশ তোরা এলি। এবার আমার বিয়ে হবে। সেদিন আগুনে পড়ে সবটা শেষ হয়ে গিয়েছিল, আজ আর তা হবে না। আজ আমার বিয়ে হবেই। সৌরভ, পালা! আমরা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড় লাগালাম বাড়ির দিকে। যখন বাড়িতে এসে পৌঁছালাম, তখন শরীরে আর জোর নেই। কোনো রকমে সেই রাতটা কেটে গেল। পরদিন সকালে গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। মেশোকে আর রাতের ব্যাপারে কিছু জানাইনি, বললে খুব রাগ করত।